আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 59 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। গোধূলির আলো নিভে ধরণীতে সন্ধ্যার দেখা মিলল। প্রকৃতি আধারিয়া রূপ ধারণ করতে শুরু করলো। তবুও মেয়ের গল্প শেষ হলো না। ভাইয়ের মুখে যখন থেকে শুনেছে সে ফুপি হবে তখন থেকে সমস্ত ক্লেশ শেষ হয়েছে তার। তারপর থেকে নিচে নেমে ভাবি আর মা চাচির সাথে গল্প শুরু করেছে তো করেছেই, আর শেষই হচ্ছে না। সবকিছু বলে এই মুহূর্তে সে ভীষণ খুশি। বসে বসে ভাইজি ভাইপোর নাম ঠিক করতে ব্যস্ত। তার সে কত পাগলামি। মেয়ের মুখে হাসি দেখে দুই মায়ের চিন্তার অবসান ঘটেছে। এতক্ষণ গল্পে মশগুল থেকে নিশাদের ক্ষুধা লেগে গেল। শাশুড়ির পানে তাকিয়ে মুখ লটকিয়ে বলে উঠল, আম্মু আপনার নাতনিদের ক্ষুধা লেগেছে, একটু খেতে দিবেন? রিমি বেগম কুল থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেলেন কিচেনে। কিছু সময় পর খাবার নিয়ে ফিরে এসে নিজের হাতে মেয়ে আর পুত্রবধূকে খাইয়ে দিতে শুরু করলেন। নিশাতের পানে তাকিয়ে বললেন, শোনো, তুমিও রায়নের সাথে তাল দিও না। যমজ বেবি কি বললেই হয় নাকি? ছেলেটা আমার পাগল, ছোট থেকে যমজ বেবি দেখলেই খুশি হয়ে যেত। খালি বলতো, দেখো আম্মু এরা কত কিউট, একরকম দেখতে, দেখলেই আদর করতে মন চাই। সেই ভালো লাগা থেকে যে নিজে যমজ বাচ্চার জন্য পাগল হয়ে যাবে কে জানতো। এখন দেখি তুমিও ওর তালে তাল দিচ্ছ। নিশাত শাশুড়ির কথা শুনে ফিক করে হেসে দিল। মনে পড়লো রায়ানের বলা কথাটা, লোকটা নাকি নিজের প্রতি অনেক ভরসা। দেখা যাক তার বিশ্বাসে কাজ হয় কিনা। পুত্রবধূকে হাসতে দেখেও কিছু বললেন না রিমি বেগম। খাওয়ানো শেষ করে প্লেটটা কিচেনে রেখে ফিরে এসে বললেন, অনেক গল্প হয়েছে, এখন দুজন যাও যার যার রুমে গিয়ে পড়তে বসো। মেনে নিয়ে দুজন উঠে দাঁড়ালো। তাই সদর দরজা পেরিয়ে আরমান সাহেব প্রবেশ করলেন। বাবাকে দেখতেই অর্থে স্থির হয়ে গেল। একই অবস্থা হলো আরমান সাহেবের। অর্থের ভয় হলো নাকি অভিমান জানে না। একবার ভাবলো কথা না বলেই চলে যাবে, কিন্তু চলে না গিয়ে ভয় অভিমান দূরে ঠেলে ডেকে উঠল, আব্বু। মেয়ের আবেগী ডাক শুনে আরমান সাহেব এতদিনের রাগ অভিমান সব ভুলে গেলেন। স্তন্যপায়ে হেঁটে মেয়ের সামনে দাঁড়ালেন। বাবাকে সামনে দেখে অর্থের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। পাশে দাঁড়িয়ে থাকা সাথী বেগম ভীত হলেন, মেয়েটাকে আবার বকবে না তো। কিন্তু ওনার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আরমান সাহেব মেয়ের মাথায় একটা হাত রাখলেন। নরম স্বরে বললেন, কেমন আছো? এতদিন পর বাড়ির কথা মনে পড়লো বুঝি? অর্থের বলতে ইচ্ছে হলো, তুমিও তো আমাকে একবার মনে করে ফোন করলে না, একবার আমাকে দেখতে গেলে না। মুখে তা উচ্চারণ না করে বলল, ভালো আব্বু, তুমি কেমন আছো? আরমান সাহেব বলল, যেমন তুমি রেখেছ। অর্থি ছলছল করে তাকালো বাবার দিকে। মায়ের সাথে যতই ঝগড়া বিবাদ করুক, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, শুধুমাত্র সেদিনের থাপ্পড়টা ব্যতীত। সে কি বাবাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? সেই বা কি করতো? ওই ছেলেটাকে ছাড়া তো কিছুতেই থাকতে পারতো না। বাবার পানে ছলছল করে তাকিয়ে ছোট করে বলে উঠল, সরি আব্বু, পারলে নিজের মেয়েকে ক্ষমা করো। আরমান সাহেবের ভাবগতি ঠিক ঠাওর করা গেল না। শুধু জবাবে ছোট করে বলে উঠল, যাও রুমে গিয়ে রেস্ট নাও। বাবা কি এখনো রাগ করে আছে? তবে নরম ব্যবহার পেয়ে আর কথা বাড়ালো না। সামনে থেকে সরে উপরে উঠে গেল। পিছু পিছু আরহান সাহেবও উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। আরমান সাহেব যেতে দুই যা স্বস্তির শ্বাস নির্গত করলেন। অন্তত মেয়েটার সাথে রাগারাগি তো করেনি, এখন নরম হয়েছে, এরপর হয়তো মেনেও নিবেন। আর এদিকে সন্ধ্যার লগ্নের পরপরই বাড়ির সামনে এসে উপস্থিত হলো নেওয়াজ বাড়ির একমাত্র মেয়ে জামাই, যাকে এখনো এবারের কেউ মেনে নিয়েও যেন নেয়নি। রিক্সা থেকে দ্রুত পদে নেমে গেট পেরোতেই পায়ের চলন ধীর হয়ে এলো। একবার এ বাড়িতে পা রেখেছিল বোনের ভাই হিসেবে, কিন্তু আজ কেমন কেমন অনুভব হচ্ছে। কে কি মনে করবে কে জানে। অস্বস্তি হচ্ছে কেমন, কিন্তু যেতে তো হবেই। বউটা যে এখানে পড়ে আছে অভিমান নিয়ে। আর তার জল্লাদ ভাইটা ফোন করে হুমকি দিল বোনকে না মানলে নাকি তার ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে। ভাবা যায় এগুলো? বউয়ের থেকে ভাইটাও বেশি ডেঞ্জারাস। আর বউয়ের কত সাহস যে একা একা না বলে চলে এসেছে এত দূর। মন তো চাচ্ছে গিয়ে আগে ধমক লাগাতে, কিন্তু তাতে তো আরো অবস্থা খারাপ হবে। দুস্থ তারই। মেয়েটাকে আজ সকালে এমন ধমক দেয়া মোটেও উচিত হয়নি। সেই বা কি করতো? রেগে গিয়েছিল তাই তো ঠিক ভুল না ভেবে ভুল করে ফেলেছে। এত চাপ নেওয়া যায়? বউটাও তার সব বুঝে আজ অবুঝ হয়ে গেছে। মেয়েটাও তো ছোট, আর কতই বা নিজের সাথে লড়ে যাবে। আর না ভেবে হতাশার শ্বাস ফেলে একরাশ অস্বস্তি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করলো নির্ভার। সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই শুরুতে বড় শাশুড়ির সম্মুখীন হলো। নতুন জামাইকে দেখতে পেয়ে মিষ্টি হাসি উপহার দিলেন রিমি বেগম। নির্ভার নম্র স্বরে সালাম জানালো। তখনই সেখানে সাথী বেগম এলেন। দ্বিতীয়বারের মতো মেয়ের জামাইকে দেখলেন। ছেলেটা দেখতে শুনতে খারাপ না, বলিষ্ঠ দেহ, গায়ের রং অনেক বেশি উজ্জ্বল না হলেও কালো নয়, মাথায় ঝাঁকড়া চুল, সুদর্শন যুবক বটে। মেয়েটার ওনার পছন্দ খারাপ নয়, শুধু ছেলেটা বেকার। তবে শুনেছে মাসখানেক হলো ভালো একটা কোম্পানিতে জব নিয়েছে, এখনো ফর্মাল পোশাক পরে আছে, হয়তো অফিস থেকে সরাসরি এখানে এসেছে। সাথী বেগম জামাইয়ের সম্মুখে এগিয়ে এসে দাঁড়ালেন। মুখটা গম্ভীর নয়, আবার হাসি খুশিও নয়। তবে নির্ভর সালাম জানাতেই নম্র কণ্ঠে সালাম জানালেন। পরক্ষণে উচ্চারণ করলেন, আমার মেয়েটাকে বকেছো তুমি? না হলে আমার মেয়েটা এমন কাঁদলো কেন? নির্ভর বিব্রত বোধ করলো, কি জবাব দিবে এর? রিমি বেগম বোধহয় ছেলেটার অস্বস্তি বুঝলেন।
বুঝলো। ছোট যাকে থামিয়ে বলল, ছোট, এসব প্রশ্ন বাদ দে, জামাই প্রথমবার এসেছে তাই খাওয়া দাওয়ার আয়োজন কর। জায়ের কথায় সাথী বেগম প্রশ্ন করলেন না আর। নির্ভার নিজের সাথে নিয়ে আসা ফল মিষ্টি বড় শাশুড়ির পানে এগিয়ে ধরে বললেন, এগুলো নিন আন্টি। রিমি বেগম বললেন, আরে এত কিছু কেন আনতে গিয়েছো? শুধু আমার মেয়েটাকে হাসি খুশি রাখো, এসবের প্রয়োজন নেই। বলতে বলতে নির্ভারের হাত থেকে জিনিসগুলো নিলেন রিমি বেগম। তখন ওই নিশাত উপর থেকে নিচে নামলো। ভাইকে সামনে দেখে উচ্ছ্বসিত হয়ে দ্রুত সামনে এসে দাঁড়ালো। ভাইকে ফল মিষ্টি আনতে দেখে মজার স্বরে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল, আম্মু দাঁড়ান, বাড়ির জামাই প্রথমবার এসেছে, মিষ্টি মুখ করাতে হবে না বলুন। বলেই শাশুড়ির হাত থেকে একটা মিষ্টি নিয়ে ভাইয়ের সম্মুখে এগিয়ে ধরলো। তাদের সামনে ছেলেটা লজ্জা পাচ্ছে বুঝতে পেরে রিমি আর সাথী বেগম সেখান থেকে চলে গেলেন। শাশুড়িরা যেতেই নির্ভার রাগ দেখিয়ে বলল, ফাজিল মেয়ে একটা, ভাইকে লজ্জা দিতে এসেছিস, মার খাবি কিন্তু। নিশাত মুচকি এসে প্রত্যুত্তরে বলল, আগে মিষ্টিটা খা, তারপর মারিস। নির্ভার বলল, মিষ্টি তুই খা। নিশাত বলল, আরে খা না, খুশির খবর আছে একটা তোর জন্য। খুশির কথা শুনে নির্ভার ভ্রু কুচকে তাকালো। ভাইয়ের কৌতূহল বুঝতে পেরে নিশাত লাজুক হেসে বলে উঠল, ফুপা হতে চলেছিস তুই? ফুপা? প্রথমে বুঝলো না, পরক্ষণে বুঝতেই আলতো হেসে উচ্ছ্বসিত স্বরে বলল, সত্যি? আমার একটা মাত্র বোন, তার বাচ্চা আসতে চলেছে, তাহলে আমি কেন ফুপা হব? আমি ওদের মামা হব, বুঝেছিস? নিশাত বলল, ঠিক আছে, তুই মামাই হোস, আগে মিষ্টি তো খা। নির্ভার আর দুরুক্তি করলো না, মিষ্টি থেকে নিজে একটু খেয়ে বাকিটা বোনকে খাইয়ে দিল। আশেপাশে একবার নজর দিয়ে ছোট করে বোনকে বলল, তোর ননদ কই রে? নিশাত বলল, আচ্ছা রুমেই যাও। বোনের হাসি মুখের জবাব পেয়ে ভয়ে ভয়ে বলল, গেলে আবার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিবে না তো? নিশাত এবার খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলে ভাইকে পরামর্শ স্বরূপ বলল, ধাক্কা মারতে চাইলে বলবি এটা আমার বোনের শ্বশুর বাড়ি, তাই এই রুম বা এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। বোনের পরামর্শ শুনে এক চিলতে হাসলো নির্ভার, ফের বলল, ওর রুম কোনটা রে? নিশাত জবাব না দিয়ে নিজেই ভাইকে টেনে নিয়ে ননদের রুমের সামনে নিয়ে এলো। চোখের ইশারায় রুমটা দেখিয়ে দিয়ে বলল, অল দ্য বেস্ট ভাইয়া। বলে সেখান থেকে পগার পার হয়ে গেল। নির্ভার আধা ফেরানো দরজার পানে তাকিয়ে জোরে দুটো শ্বাস গ্রহণ করলো। সাহস জুগিয়ে ভেতরে প্রবেশ করলো অনুমতিবিহীন। কারো আসার শব্দ পেয়ে অর্থি পিছু তাকিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। বুঝলো এটা তার ভাইয়ের কাণ্ড। স্বামীকে দেখে পুনরায় অভিমানের আসে ভিড় জমালো। মুখ ঘুরিয়ে গমগমে স্বরে উচ্চারণ করলো, এই রুমে অনুমতিবিহীন কারো প্রবেশ করার অধিকার নেই, সবাই যেন এই রুম থেকে বের হয়ে যায় এখনই। বইয়ের রাগ অভিমান ঠাওর করে নির্ভার শুকনো ঢুক দিল। ভদ্র ছেলের মতো রুম থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে নক করে মিনমিন করে বলল, ভেতরে আসতে পারি বউ? বউ ডাক শুনে অর্থের কান্না পেল। অভিমানে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। নির্ভার হতাশ হলো, সে কি চাইলেই বউ পারমিশন দিয়ে দিবে? এত ভদ্র হলে চলবে না ভেবে পুনরায় ভেতরে প্রবেশ করে রুমের দরজা লক করে দিল। স্তব্ধ পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে বউকে জাপটে ধরল। অর্থি বুঝতে পেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঝাড়ি মেরে বলে উঠল, ছাড় আমাকে, ছাড় বলছি, ছুবি না আমাকে। বউয়ের মুখে তুই শুনে উষ্টা খেলো নির্ভার। বউকে আরো জোরে চেপে ধরলো, নরম স্বরে বলল, সিনিয়র স্বামীদের সাথে তুই তুকারি করতে নেই শোনা বউ, পাপ লাগে এতে। অর্থি এবার ডুকরে উঠল। নির্ভার বউয়ের চুলের মাঝে মুখ গুজে দিয়ে সাফাই গাইতে বলল, জানো তো তোমার স্বামী সবেমাত্র একটা জব পেয়েছে, সারাদিনের অফিসের কাজ, পড়াশোনা, টিউশনি সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তাছাড়া কিছুদিন পর বিসিএস পরীক্ষায় লিখিত হতে চলেছে, পড়ার ভীষণ চাপ, তোমাকে ঠিকমতো সময় দিতে পারিনি। আর কথা বলতে গেলে তোমাকে আরো বেশি মনে পড়ে। আমি সরি অর্থি, প্লিজ রাগ করে থেকো না। অর্থে ধরাসরে অভিযোগ করে বলল, আপনি আজ আমার সাথে ধমকে কথা বলেছেন, বিরক্তি প্রকাশ করেছেন আমার প্রতি, আপনাকে ছেড়ে একা থাকতে কষ্ট হয় তাও বুঝেন না, আজকাল কথাও বলেন না। আর আমি ফোন দেওয়াতে। কান্নার দাপটে আর কিছু বলতে সক্ষম হলো না। নির্ভারের মনে অপরাধবোধ কাজ করলো। বউকে ঘুরিয়ে নিজের বুকে চেপে ধরে গ্লানিশ্বরে বলল, সরি বললাম তো পাখি, সকালে ওই খারুস বসটা ভীষণ বকবক করছিল, তার মাঝে তুমি এতবার ফোন দিচ্ছিলে যে মাথা গরম করে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। কান্না থামাও শোনা, কথা দিচ্ছি আর কখনো এমন করবো না, কোনোদিন ধমকাবো না, আর কোনোদিন বিরক্তি প্রকাশ করবো না। অর্থী বলল, আমি আপনাকে বিরক্ত করার জন্য ফোন করিনি, আপনি খেয়েছেন কিনা তা জানার জন্য ফোন করছিলাম। তৎক্ষণাৎ বউয়ের জবাব পেয়ে বউকে বুক থেকে উঠিয়ে নিজের হাতের পিঠে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা আলতো স্পর্শ দিয়ে বলল, সরি বললাম তো বউ, প্লিজ কান্না থামাও, তোমার কান্না দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে, শান্ত হও, এবারের মতো ক্ষমা করো প্লিজ। স্বামীর কথায় আর সামান্য আদর পেয়ে অর্থীর কান্না থামিয়ে দিল। অর্থী শান্ত হতে নির্ভর শাসানোর স্বরে বলল, তুমি এভাবে একা একা চলে এসেছো কেন, এত সাহস কই পাইলা? অর্থী নাক টেনে জবাবে বলল, রাগ আর অভিমান আমার সাহস বাড়িয়ে দিয়েছিল, সরি। বইয়ের জবাব পেয়ে নির্ভর হাসলো। অর্থী এবার শান্ত কণ্ঠে বলল, বড় আম্মু বলেছিল এবাড়িতে থেকে যেন পরীক্ষাটা দেই, তাই এবাড়িতে এসেছি, আম্মু পারমিশন দিলেও আপনাকে জানানো উচিত ছিল, আমি এখানে আসায় আপনার খারাপ লাগেনি তো? নির্ভর বউকে বুঝালো। বউ তার মনে মনে অনুতাপ হচ্ছে। বুঝতে পেরে বউয়ের অনুতাপ কমিয়ে দিতে বলল, তোমাকে আগেও বলেছি এটা তোমার বাপের বাড়ি, তাই যখন খুশি এখানে আসতে পারো আর থাকতেও পারো, এতে আমার একটু খারাপ লাগবে না, শুধু এরপর থেকে একা একা এত দূর চলে এসো না শোনা, ভয় পাইতো। বলে কিঞ্চিত হাসলো নির্ভার। পরক্ষণে পুনরায় বলল, তবে শুনো, আমি বাসা নিতে চাই নতুন করে, স্যালারি যা পাই তাতে কষ্ট হলো আপাতত আমার চলে যাবে, তাই আমি তোমাকে নিজের কাছে এনে রাখতে চাই, এই দূরত্ব আর ভালো লাগছে
না, আমি খুব দ্রুত তোমাকে নিজের কাছে নিয়ে যাবো অর্থি। খারাপ তো তারও লাগে স্বামীকে ছেড়ে দূরে থাকতে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে ছেলেটা তার জন্য এত কষ্ট করছে দেখে। সন্তর্পণে স্বামীর বুকে মাথা রেখে বলল, সব মেনে নিলাম, কিন্তু এত তাড়াহুড়ার কিছু দেখছি না। আপনাকে বলেছি তো এত কষ্ট করবেন না, এখন থেকে টিউশনি ছেড়ে দিবেন, ওই সময়টা না হয় নিজের বউকেই দিয়েন। নির্ভার মিষ্টি এসে বউকে জড়িয়ে ধরে বলল, যথা আজ্ঞা ম্যাডাম, কিন্তু এখন আমি চলে যাব, তাই ঝটপট আমাকে একটা চুমু খাও তো। অর্থি তৎক্ষণাৎ নির্ভারের বুক থেকে ছিটকে সরে গেল। ছেলেটা এখনই চলে যাবে শুনে খারাপ লাগলো, তবে জোর করে আটকে রাখারও কোনো ইচ্ছে নেই, অন্তত তার বাবা যতদিন না মানছে। নির্ভার অর্থির পানে ভ্রু কুচকে তাকিয়ে আছে, তার কারণ বুঝতে পেরে অর্থি মন খারাপ দূরে ঠেলে রাগ দেখিয়ে বলল, কোনো চুমুটুমু পাবেন না আপনি, এটা আপনার শাস্তি আমাকে ধমকানোর জন্য। এতদিন পর মেয়েটাকে কাছে পেয়ে সব শাস্তি মানার ইচ্ছে মোটেও নেই নির্ভারের। আকস্মাৎ অর্থির একটা হাত টান মেরে নিজের নিকটে নিয়ে ব্যতিগ্রস্ত স্বরে বলল, ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমার অধিকার আমি নিজেই বুঝে নিচ্ছি। বলে মেয়েটার অধরে নিজের অধর স্পর্শ করালো। সে যে একটা মধুর রাত অতিবাহিত করার পর এতদিন পর নিজস্ব রমণীকে কাছে পেয়ে অস্থির হয়ে উঠল ছেলেটা। অর্থি চুমু দিবে না বললেও স্বামীর স্পর্শ পেয়ে নিজেই খেয়ে হারালো। স্বামীর গলা আঁকড়ে ধরে নিজেও সাই জানালো, নিজেই পিছু হেঁটে বিছানার দিকে অগ্রসর হলো। নির্ভার মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। অর্থি গলা থেকে হাত সরিয়ে নির্ভারের জামার বোতামে হাত রাখলো। তখন ওই নির্ভার থেমে গিয়ে অর্থির হাত ধরে থামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নিজেকে সামলা অর্থি, স্বল্প সময়ের জন্য শ্বশুরবাড়িতে ওসব কাজ করব, আমার বুঝি লজ্জা লাগে না? অর্থি ভীষণ লজ্জা পেল, সেও কি ওসব করতে চেয়েছে নাকি? লোকটার খালি তাকে লজ্জা দেওয়া। লজ্জায় নির্ভারের বুকে আলতোভাবে কতগুলো থাপ্পড় মেরে রাগ দেখিয়ে বলল, অসভ্য লোক, আমি কি বলেছি নাকি যে আমি ওসব করতে চাই? খালি লজ্জা দেওয়া, দূরে যান। নির্ভার মেয়েটাকে আরো একটু লজ্জা দিয়ে আলতো স্বরে বলে উঠল, সেবার তো স্বামীর ভালোবাসা পেয়েও লজ্জা পাওনি, আর এবার সামান্য কথা শুনে লজ্জা পেয়ে গেলে? এত লজ্জা পেলে আমি বাবা হব কি করে শোনা? অর্থে এবার লজ্জাহীন স্বামীর বুকে মুখ লুকালো। মনে পড়ে গেল তাদের সেই মধুর রাতের কথা, যখন তাদের ভালোবাসা সম্পূর্ণরূপে পূর্ণতা পেয়েছিল, দুজনেই উন্মাদ হয়ে একে অপরের মাঝে ডুবেছিল। নির্ভার মেয়েটার লজ্জা বুঝে চুলের উপর দিয়ে একটা চুমু খেয়ে উঠে গেল। অর্থির হাত টেনে উঠিয়ে দিয়ে বলল, চলো নিচে অবধি আমাকে ছেড়ে দিয়ে আসবে। অর্থি দুরক্তি না করে স্বামীর পিছু পিছু ছুটলো বাড়ির সামনে থেকে বিদায় জানাতে। আর এদিকে সিঁড়ি বেয়ে নিচে নামতে নিজের শ্বশুরের সম্মুখীন হয়ে থমকে গেল নির্ভারের পদযুগল। অর্থিও স্তম্ভিত হয়ে গেল। আরমান সাহেব নীরের চোখে তাকিয়ে দেখলেন মেয়ে জামাতাকে। ছেলেটাকে প্রথমে দূর থেকে দেখেছিলেন নিজের মেয়ের সাথে, তখন ছেলেটার পরিচয় জানতেন না। আজও ছেলেটা দাঁড়িয়ে আছে ওনার মেয়ের পাশে, তার ওই স্বামী হয়ে। দেখে তো ভদ্রশান্তই মনে হয়, বিয়ের পর নিজে না গেলেও একটু একটু খবর তিনিও রেখেছেন মেয়েটার। খুব বেশি খারাপ নেই মেয়েটা, তাহলে কি মেয়েটাই ঠিক? ভালো থাকার জন্য ভালোবাসাটাই বেশি প্রয়োজন, তবে টাকার মহত্ব কম নয় এটা মেয়েটা বুঝতেই চায় না। ভাবনার মাঝে আরমান সাহেবের ভ্রু কুচকে এলো, মেয়েটা ছেলেটার সাথে আবার এই রাতে চলে যাবে নাকি? নির্ভার নম্র স্বরে সালাম জানাতে আরমান সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, এত রাতে মেয়েটাকে নিয়ে কই যাচ্ছ? এই ঢাকা শহরে তাকে নিয়ে রাখার মতো মুরত তোমার নেই নিশ্চয়ই, এত রাতে কই যাওয়া হচ্ছে? নির্ভার লজ্জিত বোধ করলো, বুকের কোথাও যেন অসন্তুষ্ট অনুভব করলো। তবে কথাটা সত্যি, ওনার মেয়েকে রাখার মতো বা দেওয়ার মতো কি বা আছে? অর্থী স্বামীর মন খারাপটা বোধহয় বুঝলো, নিজেকে এখন অপরাধী মনে হলো। তার উচিত হয়নি ছেলেটার উপর অভিমান করে এ বাড়িতে চলে আসা, কিংবা সেই ভাইকে সব বলার। তাহলে ছেলেটার এখানে আসতে হতো না। নিজেই বড় মুখ করে বলেছিল তার স্বামীকে আনতে না গেলে স্বামী এ বাড়িতে পা রাখবে না, অথচ আজ তার জন্য ছেলেটা অপমানিত হচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, তবে পানি ঝরতে দিল না। নিজেকে শক্ত রেখে নিজেই বাবার উদ্দেশ্যে জবাব দিয়ে দিল, এখন কোথাও যাচ্ছিলাম না আব্বু, কিন্তু মনে হচ্ছে এখন আর থাকা ঠিক নয়। তার ঢাকায় রাখার মতো এখন ক্ষমতা না হলেও সে রাস্তায় পড়ে থাকে না, কিংবা আমাকে রাস্তায় রাখে না। একটু সময় তো দাও তাকে প্রতিষ্ঠিত হওয়ার। তোমাদের মতো বড় গাড়ি আর বাড়ি না দিতে পারলেও আমাকে সুখে ঠিকই রাখবে। পাশে দাঁড়ানো দুটো ব্যক্তি অর্থের পানে তাকালো। একজনের চোখে ভালোবাসা কৃতজ্ঞতা দেখা দিল। মেয়েটা তার জন্য যেন রক্ষা কবচ। যেখানে তার মেয়েটাকে সবার থেকে রক্ষা করা উচিত, সেখানে তার জন্য প্রতিনিয়ত সবার সাথে লড়ে যাচ্ছে। আর একজনের চোখে অবাকতার রেশ ফুটে আছে। মেয়েটা তার এতই ভালোবাসে বুঝি ছেলেটাকে, যে বাবার সামান্য কথা এভাবে প্রতিবাদে নেমেছে। তাদের ভাবনার মাঝে নির্ভারের পানে তাকিয়ে বলল, আমাকে সাথে নিয়ে চলুন নির্ভার, রাতের বেলায় কষ্ট করে না হয় আমাকে একটু গ্রামে রেখে আসলেন। পুনরায় মেয়ের কথা শুনতে আরমান সাহেবের ধ্যান ভাঙলো। থমথমে কণ্ঠে বলে উঠলেন, বাবা হিসেবে কি মেয়ের জামাইয়ের সাথে দু চারটে কথা বলার অধিকার আমার নেই? জিজ্ঞেস করতে পারি না তাকে কিছু? অর্থী বলল, জিজ্ঞেস করতেই পারো আব্বু, এলে ভুল করলে দুটো ধমকও দিতে পারো, কিন্তু অপমান করার অধিকার তোমার নেই। তৎক্ষণাৎ মেয়ের জবাব পেয়ে আরমান সাহেব আরো গম্ভীর হয়ে উঠলেন। হার মানলেও তা যেন গলার স্বরে প্রকাশিত হতে দিলেন না। থমথমে কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি তাকে অপমান করেছি, তাহলে আমি দুঃখিত, কিন্তু আজ এই রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দুঃসাহস করো না। এ বাড়ি থেকে পরীক্ষা দেবে, আর তাকেও বলে দাও এখন যেন
যেন না যাই, থেকে যেতে বলো রাতে, বলেই মেয়ের সামনে থেকে চলে গেলেন। অর্থী অবাক হয়ে তাকালো, বাবা কি তার স্বামীকে মেনে নিল? ঠিক বুঝেও যেন বুঝতে পারলো না, তবে বাবাকে যেতে দেখে জেদ দেখিয়ে বলল, যতদিন তুমি তাকে না আনবে ততদিন সে এই বাড়িতে থাকবে না আব্বু, আসবেও না আর এই বাড়িতে। আরমান সাহেবের কথা শোনা গেল না আর, তবে নির্ভয়ের দীর্ঘশ্বাস ফেলার শব্দ ঠিক শোনা গেল। সে এত অভদ্র নয় যে সামান্য কথাতেই মেয়েটাকে তার মুখের উপর দিয়ে নিয়ে চলে যাবে। একবার ভুল করেছে, কিন্তু আবার ভুল করে ভুল বুঝাবুঝি আর বাড়াতে চায় না। অর্থির মুখটা নিজের এক হাতের আজলাই নিয়ে বোঝানোর স্বরে বলল, সবসময় বড়দের কথায় এত রেগে যেতে নেই অর্থি, ভুল তো আমরা করেছিলাম বড়দের না জানিয়ে বিয়ে করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্বামীর হয়ে সবার সাথে এত লড়াইয়ে নেব না, ভুল কিছু তো বলেনি তাই না? ভুল করলে অনেক কথা নীরবে সহ্য করতে হয় পাখি, নিজের আব্বুর সাথে আর রেগে থেকো না, দেখবে একদিন তিনি আমাকে মেনে নেবেন, আর না নিলেও কোনো সমস্যা নেই, তোমাকে তো পেয়ে গেছি, আর কি লাগবে বলো। স্বামীর এত লম্বা বক্তব্য শুনে আদৌ তার ভাবান্তর বোঝা গেল না। স্বামীর সামনে থেকে সরে এলো আর নির্ভর হতাশার শ্বাস ফেললো। একটু আগাতেই দেখলো তার মা, বড় মা আর ভাবি দাঁড়িয়ে। ভাবির মুখখানা ব্যথিত হয়ে আছে, হয়তো সব শুনেছে, আর তারও খারাপ লেগেছে ভাইয়ের অসম্মানে। অর্থী কারোর সাথে কোনো কথা বলল না। নির্ভর এগিয়ে আসতে রিমি বেগম ছুটে জামাইয়ের সম্মুখে দাঁড়ালেন। এতক্ষণ বাবা মেয়ের সব কথা শুনেছেন ওনারা, তবে এগিয়ে আসেননি। বাবা মেয়ের ঝামেলা না হয় তারা দুজনেই মিটিয়ে নিক। রিমি বেগম দাঁড়িয়ে আবদারের সহিত বললেন, তোমাকে থাকার জন্য জোর করছি না, কিন্তু তোমার মা যদি তোমার জন্য কিছু আয়োজন করে, তাহলে তুমি কি না খেয়ে চলে যেতে পারবে বলো? আমিও তো তোমার মায়ের মতো, তাই অনুরোধ করছি একটু সময় অপেক্ষা করে কিছু খেয়ে যাও বাবা, খুশি হব। নির্ভর আর বারণ করার পথ খুঁজে পেল না। এই অল্প সময়ে এলাহি আয়োজন ঘটিয়ে ফেললেন দুইজন নতুন জামাইয়ের জন্য। নির্ভর লজ্জা পায় কিনা এই ভেবে নিষাদকে দিয়ে খাবার দেওয়ালো। নির্ভরের যখন খাবার খাওয়া শেষের দিকে, তখন বাড়িতে প্রবেশ ঘটল রায়ানের। বোনকে সোফায় হাসি মুখে বসে থাকতে দেখে অন্য পাশে তাকিয়ে ডাইনিং এ নির্ভরকে দেখে সেদিকে এগিয়ে গেল। নির্ভরের কাছাকাছি দাঁড়িয়ে নিজের মতো বলে উঠল, ভদ্র ছেলে, কি সুন্দর কথা শুনে, আমি তো ভেবেছিলাম এখনো এই বাড়িতে এসে উকিলকে ফোন করব, যাক আমার ফোনের ব্যালেন্স বাঁচিয়ে দিলে। যাই হোক, তোমার বোনকে একটু শিখিয়ে দিয়ে যেহেতু, যেন তোমার মতো ভদ্র শান্ত হয়ে আমার সব কথা মেনে চলে। বলে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের পানে একবার তাকিয়ে নিজের মতো সেখান থেকে চলে গেল। আর নির্ভরের কাশি উঠে গেল। কাশির শব্দ পেয়ে নিশাতের ধ্যান ভাঙলো। দ্রুত ভাইকে পানি এগিয়ে দিল। নির্ভর শান্ত হতে নিশাত বলল, এই লোকটা কি বলে গেল রে ভাইয়া, আগামাথা কিছুই তো বুঝলাম না। নির্ভর বোনের পানে তাকিয়ে জবাবে বলল, ভাইয়া আমাকে ফোন করে হুমকি দিয়েছিল যেন আমি সন্ধ্যার মধ্যে এসে তার বোনের মুখে হাসি ফোটাই, নয়তো রাতের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে। বাপরে, ভয় পেয়ে গিয়েছিলাম আমি, তুই থাকিস কিভাবে রে বোন? নিশাত বলল, এসেছে বড় ডিভোর্স পেপার ধরিয়ে দিতে, নিজে যা আমাকে 3 বেলা ধমকায় তার বেলা তুইও ভয় দেখাবি বোন ফিরিয়ে নেয়ার, তাহলে দেখবি একেবারে ভেজা বেড়াল হয়ে গেছে। বোনের জবাব পেয়ে নির্ভর না চাইতেও হেসে ফেললো। নিশাত নিজেও একটু হাসলো। খাওয়া শেষ করে বড়দের থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো নির্ভর। পিছু পিছু অর্থেও এলো। গেটের কাছে আসতে নির্ভরকে জড়িয়ে ধরলো, উচ্চারণ করলো, আব্বুর কথায় কষ্ট পেয়েছেন, আমি দুঃখিত নির্ভর। নির্ভর আশেপাশে তাকালো, কাউকে না দেখতে পেয়েও নিশাত এক হাতে জড়িয়ে নিল মেয়েটাকে। বলল, কিছু মনে করিনি ওনার কথায়, এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে বলছি না, আর স্বামীর নিকটে আসার জন্য তৈরি হও, তোমাকে ছাড়া আর চলছে না আমার। অর্থে বলল, তাহলে এখনই নিয়ে চলুন। নির্ভর বলল, তোমার কি ছেলেদের মেসে গিয়ে আমার সাথে থাকার ইচ্ছা হয়েছে নাকি? বাচ্চা মনে করে এখন ছাড়ো, কেউ দেখে ফেলবে। অর্থি ছেড়ে দিল নির্ভরকে, মুখ লটকে উচ্চারণ করলো, আপনি একটা আনরোমান্টিক বেড়া। নির্ভর এক টুকরো হাসি উপহার দিয়ে মেয়েটার নাকটা দোয়াঙ্গুলের সাহায্যে টিপে ধরে বলল, একবার শুধু আমার কাছে নিতে দাও, তারপর শেখাবো তোমাকে যে রোমান্টিকতা কি, এখন ভেতরে যাও। অর্থি লজ্জারত স্বরে বলল, আগে আপনি যান, তারপর আমি যাচ্ছি। নির্ভর কথা না বাড়িয়ে বইয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে গেল। একটু সামনে না এগুলো আর রিক্সা পাওয়া যাবে না। অর্থি স্বামীর যাওয়ার পানে তাকিয়ে রইল কিছু পল। নির্ভর দৃষ্টির সম্মুখে বাইরে চলে যেতে অর্থিও পাবার হলো বাড়ির ভিতরে যাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।